প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার। তোমরা যারা এবার দশম শ্রেণীতে পড়ছো, অর্থাৎ যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য আমি আবার একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আগের দুটো ক্লাসে আমি রাসায়নিক বন্ধন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের যে চ্যাপ্টার নিয়ে তোমাদের আমি আলোচনা করব সেটা হলো তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। সুতরাং এই চ্যাপ্টারটা আমি আলোচনা করছি, তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। তো আমি শুরু করছি। প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণ বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। এরকম একটা উদাহরণ বলি, HCl, H2SO4, NaCl, KCl ইত্যাদি। এই সমস্ত পদার্থগুলো গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, এই জন্য এদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখন আমি তোমাদের যদি বলি যে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে, তাহলে সহজেই বলা যায় এমন অনেক পদার্থ আছে যাদের জলীয় দ্রবণ বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, তারা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। উদাহরণ কি? চিনি, গ্লুকোজ ইত্যাদি। চিনি, গ্লুকোজ, এই সমস্ত পদার্থগুলো এদের জলীয় দ্রবণ বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না। এমন অনেক পদার্থ রয়েছে যারা জলে দ্রবীভূত হয় না, কিন্তু উত্তপ্ত করলে সহজে গলে যায়, তারাও কিন্তু তড়িৎ পরিবহন করে না। উদাহরণ কি? মাখন, মাখন, মোম ইত্যাদি। অর্থাৎ মাখন, মোম, ভালো করে দেখো, এই পদার্থগুলো কিন্তু সরাসরি জলে দ্রবীভূত হয় না, কিন্তু এদেরকে তুমি উত্তপ্ত করো তাহলে কিন্তু এরা সহজে গলে যায়। কিন্তু এই গলিত অবস্থায় এরা কিন্তু তড়িৎ পরিবহন করে না, সেই জন্য এরাও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। ওকে, তো এখন আমরা যেটা পড়ব সেটা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। এখন যে টপিকসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের উপর, তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবহন পরীক্ষা। অর্থাৎ একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে কেমন করে, তার পরীক্ষা আমি তোমাদের এখন বলছি। দেখো, এই ছবিটা ভালো করে ফলো করো। এখানে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে একটা পরীক্ষণীয় পদার্থ তাদের গলিত বা দ্রবীভূত অবস্থায় আমি রেখেছি। এখানে দুটো ধাতব পাত, সেটা প্লাটিনাম হতে পারে বা অধাতব গ্রাফাইটের দণ্ডও নিতে পারে। দুটো পাত আমরা এখানে ওই তড়িৎ বিশ্লেষ্য বা পরীক্ষণীয় পদার্থের মধ্যে আমরা দ্রবীভূত করেছি। ওকে, তো এই পাতের ভালো করে ফলো করো, পাতের দুটো পাতের সঙ্গে একটা ব্যাটারি শ্রেণী সমবায় যুক্ত আছে এবং ব্যাটারির নেগেটিভ পার্ট এই তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত রয়েছে, আর পজিটিভ পার্টটা ভালো করে খেয়াল করো, এই পজিটিভ পার্টটা এই ধাতব দণ্ডের সঙ্গে যুক্ত আছে। আর এর সঙ্গে একটা চাবি আছে আর একটা ছোট বাল্ব আছে। এটা তোমরা টর্চের বাল্বও নিতে পারো, ছোট টর্চের বাল্ব। এই পরীক্ষাটা আমরা এখন করছি, ভালো করে ফলো করো। একটা পাত্র নিয়েছি, সেখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বা যে পদার্থটা তড়িৎ পরিবহন করে কি করে না পরীক্ষণীয় পদার্থটা আমরা নিয়েছি।
নিয়ে আমরা এবার ব্যাটারির সাহায্যে তড়িৎ চালনা করে দেখব লাইটটা জ্বলে কিনা বা বাল্বটা জ্বলে কিনা। যদি বাল্বটা জ্বলে তাহলে পরীক্ষণীয় পদার্থটা তড়িৎ বিশ্লেষ্য হবে, আর যদি বাল্বটা না জ্বলে তাহলে বুঝতে হবে যে এই পরীক্ষণীয় যে পদার্থটা আমরা নিয়েছি সেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না। আর একটু বলে রাখি, এই তড়িৎদ্বার দুটোর মধ্যে যেটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে তাকে বলা হয় ক্যাথোড, আর এটাকে বলা হয় তড়িৎদ্বার। তো এই দেখো, এইটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার, কারণ এটা দেখো ব্যাটারি এই নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত রয়েছে। ওকে, আর ঠিক দেখো এই তড়িৎদ্বারটা এই ব্যাটারির পজিটিভ প্রান্ত, ভালো করে খেয়াল করো, এখানে দেখো প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানটায় মাইনাস চিহ্ন দেওয়া আছে। প্লাস চিহ্ন মানে ব্যাটারির পজিটিভ তড়িৎদ্বার, মাইনাস চিহ্ন মানে ব্যাটারির নেগেটিভ তড়িৎদ্বার। আর একটা ব্যাটারির চিহ্ন তোমরা অলরেডি জেনেছো যে বড় দাগ যে দিকটা থাকে সেই দিকটা পজিটিভ বোঝায়, ছোট দাগ যেদিকে থাকে সেই দিকটা নেগেটিভ বোঝায়। তো ব্যাটারির পজিটিভ তড়িৎদ্বার সঙ্গে যুক্ত যে তড়িৎদ্বার তাকে বলা হয় অ্যানোড, নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত যে তড়িৎদ্বার তাকে বলা হয় ক্যাথোড। এখন আমরা প্রথমে চিনির জলীয় দ্রবণ নিয়ে পরীক্ষাটা করব। তো প্রথমে আমরা চিনির জলীয় দ্রবণ নিয়ে পরীক্ষাটা করছি, করে দেখা গেল যে এখানে বাল্বটা জ্বলছে না, অর্থাৎ বোঝা গেল যে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, ফলে বাল্বটা জ্বলল না। এইবার আমরা চিনির জলীয় দ্রবণের পরিবর্তে NaCl এর জলীয় দ্রবণ নিলাম বা গলিত NaCl নেব। তো গলিত NaCl নিয়ে যদি আমরা এই চাবি যুক্ত করে দিই ব্যাটারির সঙ্গে কানেকশন করে, তাহলে আমরা দেখতে পাবো যে এই বাল্বটা জ্বলছে। কেন জ্বলছে তার কারণ হচ্ছে NaCl একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা দ্রবণে বা গলিত অবস্থায় আয়নিত হয়, আয়নিত হয়ে Na+Cl- উৎপন্ন করে। তাহলে এখানে Na+Cl- আয়ন উৎপন্ন হয়েছে, এই আয়নগুলো তড়িৎ পরিবহন করেছে, করে এই বাল্বটাকে জ্বলতে সাহায্য করেছে। তাহলে আমরা বুঝলাম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থই একমাত্র তড়িৎ পরিবহন করে, কারণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না হলে এই বাল্বটা জ্বলতো না। ঠিক আছে, তো আমি তোমাদের দেখালাম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা। এখানে আরেকটু বলে রাখি, এই বাল্বটা কতটা উজ্জ্বলভাবে জ্বলবে সেটা নির্ভর করে তুমি এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কেমন ধরনের নিয়েছে। যদি দেখা যায় যে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা বেশি করে আয়নিত হয়েছে, অর্থাৎ অনেক অনেক বেশি ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন উৎপন্ন হয়েছে, তাহলে এই বাল্বটা খুব উজ্জ্বল শিখায় জ্বলবে। আবার অনেক পদার্থ রয়েছে যে পদার্থ অল্প মাত্রায় আয়নিত হয়, সেক্ষেত্রে এই বাল্বটা কিন্তু ততটা উজ্জ্বল শিখায় জ্বলবে না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে তড়িৎ পরিবহন ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতির উপরে নির্ভর করে। এখন আমরা আলোচনা করতে চলেছি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের শ্রেণীবিভাগ। এখন আমরা তোমাদের এই পরীক্ষাতে বললাম যে অনেক পদার্থ যাদের তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি তাদেরকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আই রিপিট এগেইন, যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা খুব বেশি তাদেরকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। উদাহরণ বলি, NaCl, KCl, CuSO4, কপার সালফেট ইত্যাদি। এই সমস্ত পদার্থগুলো তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি বলে এদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। আবার অনেক পদার্থ রয়েছে যে সমস্ত পদার্থের
তড়িৎ পরিবহন ক্ষমতা কম। যেমন অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, HCOOH ফর্মিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এই সমস্ত পদার্থগুলোর তড়িৎ পরিবহন ক্ষমতা কম, সেই জন্য এদেরকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ওকে, তো এখন আমরা আলোচনা করলাম তড়িৎ পরিবহন ক্ষমতার উপরে নির্ভর করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের শ্রেণী বিভাগ। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ বহন পদ্ধতি। ওকে, এখন আমরা আলোচনা করতে চলেছি তড়িৎ পরিবহন পদ্ধতি। তার মধ্যে অন্যতম একটা টপিক হলো তড়িৎ বিয়োজন। কাকে বলে তড়িৎ বিয়োজন? কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থর গলিত বা জলীয় দ্রবণ যদি রাখা যায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে, তবে সেই পদার্থগুলো স্বতঃস্ফূর্তভাবে দুটো ভিন্নধর্মী আয়নে বিয়োজিত হয়ে যায়, অর্থাৎ পজিটিভ তড়িৎগ্রস্ত এবং নেগেটিভ তড়িৎগ্রস্ত আয়নে বিয়োজিত হয়ে যায়। তো কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থর গলিত বা জলীয় দ্রবণে এই স্বতঃস্ফূর্তভাবে বিয়োজিত হওয়াকে বলা হয় তড়িৎ বিয়োজন বা আয়োনাইজেশন। দেখাই তাহলে, মনে করো NaCl সোডিয়াম ক্লোরাইড, এই পদার্থটাকে যদি আমরা গলিত অবস্থায় নিই তাহলে এটি বা জলে দ্রবীভূত করি তাহলে এটি স্বতঃস্ফূর্তভাবে বিয়োজিত হয় Na+Cl-I। ঠিক একই রকম ভাবে যদি জিঙ্ক সালফেট নিই আমরা ZnSO4, তা এটারও জলীয় দ্রবণ স্বতঃস্ফূর্তভাবে জলীয় দ্রবণে এটি বিয়োজিত হয়ে গিয়ে Zn+SO4 আয়নে পরিণত হয়। ভালো করে খেয়াল করো, এই যে স্বতঃস্ফূর্তভাবে বিয়োজিত হচ্ছে এই ধর্মটাকে বলা হয় আয়োনাইজেশন বা তড়িৎ বিয়োজন। ওকে, তো আমি এবার দেখাচ্ছি যে এই তড়িৎ বিয়োজনের মাধ্যমে আয়নগুলো কিভাবে তড়িৎ পরিবহন করে, সেটা আমি তোমাদের পাশের চিত্রটা ভালো করে লক্ষ্য করো বা ফলো করো। দেখবে এখানে একটা পাত্র রয়েছে, এই পাত্রে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা দিয়েছি। এটা অ্যানোড, অলরেডি আমরা আলোচনা করেছি যে পজিটিভ তড়িৎদ্বারকে অ্যানোড বলে, ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত। এটা ক্যাথোড, এটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত। তো তোমাদের একটা বলি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে যখন বিয়োজিত হয় তখন আয়নগুলো দুটো বিপরীতধর্মী তড়িৎদ্বারের দিকে গমন করে। আই রিপিট এগেইন, যে আয়নগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো যে আয়নগুলো তৈরি করে সেই আয়নগুলো তাদের বিপরীত আধানযুক্ত তড়িৎদ্বারের দিকে গমন করে। অর্থাৎ ক্যাটায়ন হলে ক্যাথোডের দিকে যাবে, অ্যানায়ন হলে অ্যানোডের দিকে যাবে। আই রিপিট এগেইন, তো তোমাদের বলে রাখি এই আয়নগুলো গমন কিভাবে যায় তার একটা সহজ উপায় তোমাদের মনে রাখার জন্য বলছি। একটা শব্দ আমি বোর্ডে লিখছি, শব্দটা হচ্ছে ক্যাকা মিন্স মানে ক্যাকা মানে এই মানে ক্যাটায়ন আর এই মানে ক্যাথোড। অর্থাৎ তোমরা যদি ক্যাকা মনে রাখো তাহলে ক্যাটায়ন ক্যাথোডের দিকে গমন করে। আবার আরেকটা শব্দ বলছি, শব্দটা হচ্ছে এইটা যদি মনে রাখো তাহলে অ্যানায়ন অ্যানোডের দিকে গমন করে। ওকে, আবারও বলছি, ক্যাকা মানে ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায়, মানে অ্যানায়ন অ্যানোডের দিকে যায়। তো আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের বলি। NaCl এইটাকে যদি আমরা আয়নিত করি তাহলে আমরা অলরেডি দেখেছি Na+ আর Cl- উৎপন্ন হয়।
এখানে ক্যাটায়নকে Na আর অ্যানায়নকে Cl মাইনাস। তাহলে এটা হচ্ছে ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ যুক্ত, এটা হচ্ছে অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ যুক্ত। তো তাহলে এই Na প্লাসটা কোন দিকে যাবে? এটা ক্যাটায়ন, সুতরাং ক্যাথোডের দিকে যাবে, ঠিক আছে। আর অ্যানায়ন মানে তারা কোথায় যাবে? তারা অ্যানোডের দিকে যাবে। তো বোর্ডে দেখো আমরা আয়নিত করেছি Na প্লাস Cl মাইনাস। এবার বলো তো এই Na নিশ্চয়ই ক্যাথোডের দিকে যাবে, আর Cl মাইনাস অ্যানায়ন এটা অ্যানোডের দিকে যাবে। তোমাদের আরো একটু বলি, এখানে যদি আমরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নিতাম তাহলে কিন্তু তারা আয়নিত হতো না, ফলে তাদের অ্যানায়ন বা ক্যাটায়ন উৎপন্ন হতো না, ফলে তারা তড়িৎদ্বারের দিকে গমন করতো না, ফলে তড়িৎ বিশ্লেষণ হতো না। ওকে, বুঝতে পেরেছো? এখন আমরা যেটা আলোচনা করব সেটা আরেকটু কথা বলি তোমাদের, সেটা হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণের সময় অর্থাৎ এই তড়িৎ পরিবহনের সময় ভালো করে মনে রাখবে যে কোনো সময়ে ক্যাটায়নের আধানের সংখ্যা এবং অ্যানায়নের আধানের সংখ্যা সবসময় সমান থাকে। এই জন্য তড়িৎ বিশ্লেষণের সময় এখানে তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে। ওকে, তো এখন আমি যেটা তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে এই তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক পদার্থের ক্ষেত্রে অনেক রকমের হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকমের হয়। তো বলো দেখি, যে সমস্ত পদার্থগুলো দ্রুত আয়নিত হয় অর্থাৎ আয়নিত হয়ে খুব তাড়াতাড়ি অনেক 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 বেশি আয়ন উৎপন্ন করে, সেই সমস্ত পদার্থগুলো খুব দ্রুত তড়িৎ পরিবহন করে এবং তাদের পরিবহন ক্ষমতা খুব বেশি। এমন অনেক পদার্থ রয়েছে যারা দ্রুত আয়নিত হয় না, অল্প বিয়োজিত হয়, তাদের কিন্তু তড়িৎ পরিবহন ক্ষমতা খুব কম। ঠিক আছে, যেরকম উদাহরণ তোমাদের বলি, NaCl, KCl, ZnSO4 এইগুলো দ্রুত বিয়োজিত হয়, ফলে কি হয়? এদের তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক বেশি হয়। আর এমন অনেক পদার্থ রয়েছে যারা খুব কম সংখ্যক আয়নিত হয়, যেমন অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, ফরমিক অ্যাসিড CHCOOH, কার্বনিক অ্যাসিড H2CO3। এই সমস্ত পদার্থগুলো অল্প সংখ্যক বিয়োজিত হয়, ফলে এদের ক্ষেত্রে তড়িৎ পরিবহন ক্ষমতা কম। আবার তোমাদের আরেকটা কথা খুব ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো যখন বিয়োজিত হয় তখন কিন্তু ক্যাটায়নের সংখ্যা এবং অ্যানায়নের সংখ্যা একই নাও হতে পারে। একটা উদাহরণ দিই, জিনিসটা একদম পরিষ্কার হবে। সে মনে করো কার্বনিক অ্যাসিড H2CO3, এটা যখন বিয়োজিত হয় তখন এটা তৈরি হয় 2H প্লাস CO3 ডাবল মাইনাস। তো দেখো তো এখানে ক্যাটায়নের সংখ্যা কটা হয়েছে? দুটো। আর অ্যানায়নের সংখ্যা কটা হয়েছে? একটা। তাহলে এখানে কিন্তু ক্যাটায়নের সংখ্যা এবং অ্যানায়নের সংখ্যা কিন্তু একই হলো না। কিন্তু তোমাদের সব সময় মনে রাখতে হবে যে টোটাল আধান অর্থাৎ টোটাল পজিটিভ আধান অর্থাৎ টোটাল পজিটিভ চার্জ এখানে কটা? দুটো। আর টোটাল নেগেটিভ আধান এখানে কটা? দুটো। ফলে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সব সময় একই হবে, আয়নের সংখ্যা আলাদা হলে। এখন আমরা আলোচনা করতে চলেছি বিয়োজন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা জলীয় দ্রবণ অবস্থায় যত সংখ্যক অণু বিয়োজিত হয় সেই ভগ্নাংশ সংখ্যাটাকেই বলা হয় বিয়োজন মাত্রা। একটা উদাহরণ বলি, কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের
যদি 100টা অণু আমরা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় নিই এবং ওই 100টা অণুর মধ্যে যদি 60টা অণু বিয়োজিত হয় তাহলে বিয়োজন মাত্রা কত হবে বলো তো? তাহলে বিয়োজন মাত্রা হবে 60/100, অর্থাৎ 60%। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি যে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যত অংশ বিয়োজিত হয় তাকেই বলা হয় বিয়োজন মাত্রা। উদাহরণ বলি, একটা বোর্ডে উদাহরণ বলেছি যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের 100টা অণু যদি নেওয়ার পরে যদি 60টা অণু বিয়োজিত হয় তাহলে আমাদের বিয়োজন মাত্রা আমরা লিখতে পারি 60%। সুতরাং সংক্ষেপে বিয়োজন মাত্রা আমরা বলতে পারি বিয়োজিত অণুর সংখ্যা ডিভাইডেড বাই মোট অণুর সংখ্যা, অর্থাৎ বিয়োজিত অণুর সংখ্যা ডিভাইডেড বাই মোট অণুর সংখ্যা। আচ্ছা বলো দেখি, যে সমস্ত পদার্থগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদের এই বিয়োজন মাত্রার মান কত? ডেফিনেটলি 1, কারণ আমরা যদি 100টা অণু নিই, 100টার মধ্যে যদি 100টাই বিয়োজিত হয়ে যায় তাহলে তার বিয়োজন মাত্রা কত হবে? 1। ওকে, অর্থাৎ এটা আমরা বলতে পারি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা সবসময় 1 হবে। অর্থাৎ আর যে সমস্ত পদার্থগুলো সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, অর্থাৎ বিয়োজিত অণুর সংখ্যা মোট অণুর সংখ্যার তুলনায় সবসময় কম হয়, তাদের ক্ষেত্রে বিয়োজন মাত্রার মান 1-এর কম হয়। এখন আমরা এই বিয়োজন মাত্রার উপরে নির্ভর করে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের শ্রেণীবিভাগ করব। তাহলে বিয়োজন মাত্রার উপরে নির্ভর করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর জলীয় বা গলিত অবস্থায় পুরোপুরি আয়নিত হয় বা আয়নিত হয়ে প্রচুর সংখ্যক ক্যাটায়ন আয়ন উৎপন্ন করে তাদেরকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। উদাহরণ NaCl, KCl, ZnSO4 ইত্যাদি। আর যে সমস্ত পদার্থগুলো জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় কম সংখ্যক বিয়োজিত হয় তাদেরকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেরকম উদাহরণ বলি, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা জলীয় H+, এটা জলীয় দ্রবণে কম সংখ্যক বিয়োজিত হয়, এই জন্য এদেরকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ওকে, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবাহের তুলনা। ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবাহের তুলনা ভালো করে খেয়াল করবে, এই পার্থক্যটা খুব আছে। তো আমি প্রথম পার্থক্যটা বলি, ধাতুর মধ্যে ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে, ধাতু, আর এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো 1 নম্বর পয়েন্ট কি বললাম, ধাতুর মধ্যে ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি মধ্যে আয়নগুলো তড়িৎ পরিবহন করে। 2 নম্বর পয়েন্ট, ধাতু কঠিন অবস্থাতেই তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিন্তু কঠিন অবস্থাতে করে না, গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। 3 নম্বর, ধাতুর ভিতরে পরমাণুগুলোর স্থানান্তর ঘটে না, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ক্ষেত্রে আয়নগুলোর স্থানান্তর ঘটে। 4 নম্বর পয়েন্ট, ধাতুর তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক অনেক বেশি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা কম। তোমাদের বলে রাখি, ধাতুর তড়িৎ পরিবহন ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতার প্রায় 10 লক্ষ গুণ বেশি। ওকে, তো আমরা ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্য
তড়িৎ পরিবাহের তুলনা করলাম। এখন আমরা যে টপিকসটা আলোচনা করব সেটার নাম তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকস। কাকে বলে? যে পদ্ধতিতে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত বা জলীয় দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে সম্পূর্ণরূপে বিয়োজিত করে বা আয়নিত করে ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আমি আবার বলছি, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে বিয়োজিত করে ভিন্ন ভিন্ন পদার্থে পরিণত করাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। যে পাত্রে এই তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় তাকে বলা হয় ভোল্টামিটার। আর এই তড়িৎ বিশ্লেষণ ঘটানোর জন্য দুটো তড়িৎদ্বার লাগে, সেটা প্লাটিনাম হতে পারে বা গ্রাফাইটের তড়িৎদ্বার হতে পারে। একটাকে বলা হয় ক্যাথোড, একটাকে বলা হয় অ্যানোড। আমরা অলরেডি ক্যাথোড এবং অ্যানোডের নিয়ে আলোচনা করেছি, তোমরা দেখেছো আগের ছবিতে। অর্থাৎ ক্যাথোড একটি ব্যাটারি নেগেটিভ তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত থাকে, অ্যানোড একটি ব্যাটারির পজিটিভ তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত থাকে। এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের আয়নীয় ব্যাখ্যা। বোর্ডে আমি তড়িৎ বিশ্লেষণের আয়নীয় ব্যাখ্যা নিয়ে আলোচনা করছি। আমরা NaCl এর গলিত পদার্থ নিয়েছি, এটা গলিত NaCl, এটা আয়নিত হয়ে Na+Cl- উৎপন্ন করেছে। এখানে ক্যাটায়নকে Na+, অ্যানায়ন Cl-। আমরা অলরেডি আগে বলেছি যে ক্যাটায়নগুলো ক্যাথোডে যায়, অর্থাৎ ক্যাথোডে গিয়ে ইলেকট্রন নিয়ে নিরপেক্ষ পরমাণুতে পরিণত হয়। তাহলে এখানে ক্যাটায়নকে সোডিয়াম, সে ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন নেবে, নিয়ে Na ধাতুতে পরিণত হবে, দ্যাট ইজ এটা ক্যাথোড বিক্রিয়া। আর অ্যানোডে কে যাবে অ্যানায়ন, এখানে অ্যানায়নকে Cl-, অ্যানোডে গিয়ে সে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, দেখাই Cl- একটা ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে তৈরি হলো Cl পরমাণু। এই Cl পরমাণু আরেকটা Cl পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে Cl2 অণু উৎপন্ন করবে। ওকে, তাহলে দেখো NaCl এর অর্থাৎ গলিত NaCl এর যদি আমরা তড়িৎ বিয়োজন করি বা তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে ক্যাথোডে ধাতব সোডিয়াম হয় এবং অ্যানোডে Cl2 উৎপন্ন হয়। তো ক্যাথোডে Na ধাতু উৎপন্ন হলো এবং অ্যানোডে Cl2 পরমাণু উৎপন্ন হয়েছে। আচ্ছা বলো দেখি, এখন তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করি, কোন তড়িৎদ্বারে কি বিক্রিয়া হয়, অর্থাৎ জারণ কোন তড়িৎদ্বারে হয় এবং বিজারণ কোন তড়িৎদ্বারে সংঘটিত হয়? তোমরা নিশ্চয়ই বলতে পারবে। জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে? তোমরা জানো যে রিমুভাল অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের অপসারণকে বলা হয় জারণ, আর ইলেকট্রনের গ্রহণটাকে বলা হয় বিজারণ। তাহলে এখন বলো দেখি, কোন তড়িৎদ্বারে জারণ হচ্ছে, কোন তড়িৎদ্বারে বিজারণ হচ্ছে? ডেফিনেটলি অ্যানোডে জারণ সংঘটিত হচ্ছে, কারণ এখানে ইলেকট্রন অপসারিত হয়েছে। আর ক্যাথোডে বিজারণ হচ্ছে, কারণ এখানে ইলেকট্রন গৃহীত হয়েছে। তাহলে খুব ভালো করে খেয়াল করবে, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। তো আজকে আমি তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। আমি আগের দুটো ক্লাসে রাসায়নিক বন্ধন সম্পর্কে আলোচনা করেছি। আমি পরপর তোমাদের বিভিন্ন ক্লাসে এই রসায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে থাকব।
তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।